একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। এখন এখান থেকে বোঝার আছে, আপনাদের বোঝার আছে যে কথা প্রেস সম্মেলনে অমিত শাহ নিজের মুখে বললেন যে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য কিছু করতে হয়নি, তার নিজেরই কার্যকলাপ এবং দুর্নীতির মাধ্যমে মানুষজন, সাধারণ মানুষই তাকে দুর্বল করে ফেলেছে। এবার বুঝুন, এখানে মানে ভীষণ সিরিয়াস ভাবে বলার চেষ্টা করলেন যে এই যে ফর্ম 7 ফর্ম 8 ফিল আপ করতে হবে, প্রচুর নাম বাদ চলে যাচ্ছে, কারণ যারা ভ্যালিড ভোটার তাদের কাছে হিয়ারিং এর কল চলে যাচ্ছে। বলি ইয়ার কি হচ্ছে? ফর্ম ফিল আপের সাহায্য কে করছিল? রাস্তার মোড়ে মোড়ে 100 মিটারের মধ্যে 2টো রক্ষা শিবির, ভোট রক্ষা শিবির। যারাই ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে সত্যি একাধিক ব্যক্তি যারা জেনুইন, তাদের কল আসছে। ফর্ম ফিল আপ করবে তৃণমূল কংগ্রেসের বিএলএরা, টিএমসি সহকারী, তাদের কাছে তাদেরই ফর্ম ফিল আপ করা লোকজন যখন ডাক পাচ্ছে, তখন টিএমসির কাছে বলতে নেই আমার নামে ডাক চলে এলো, তখন টিএমসি বলছে তাই তো, কত বদমাস নির্বাচন কমিশন ডাক করে নিল। হ্যাঁ ভাই, আর কি হচ্ছে? ডাক ডেকে নিল। বুঝতে হবে কেন ডেকে নিল। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি যে কটা ফর্ম ফিল আপ করেছি আপনারা জানেন, আমি ফটো দিতাম, কেউ ডাক পায়নি। যারাই রক্ষা শিবিরে গেছে তারাই মরেছে। এবার এটা ইন্টেনশনালি না আনইনটেনশনালি পুরো প্রসেসকে গুলিয়ে ফেলার একটা চেষ্টা আর প্রেজেন্ট করার চেষ্টা যে কই রোহিঙ্গা, কই অবৈধ বাংলাদেশি, আমাদেরই লোক তো ডাক পাচ্ছে, এইটাকে প্রেজেন্ট করার চেষ্টা, এটা আপনারা বিচার করুন। আমি ভ্যালিড তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, কমেন্টের মাধ্যমে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা জানাতে পারেন যে আপনাদের আশেপাশে এরকম কত ঘটনা দেখলেন যারা তৃণমূল কংগ্রেসের রক্ষা শিবিরে গিয়ে ফর্ম ফিল আপ করে হিয়ারিং এ ডাক পেয়েছে। এটা গেল এসআইআর, নির্বাচন কমিশন রিলেটেড ম্যাটার যা আমাদের রাজ্যে চলছে। এখন আমি আপনাদের সামনে বড় তথ্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে 2026-এর ইলেকশন, যেটা একদমই সহজ তো হবেই না এবং অত্যন্ত ইন্টারেস্টিং হবে। আর বেঙ্গলের রাজনীতি তার নিজের মধ্যে একটা বাম্পার চর্চায় থাকে। অমিত শাহ অলরেডি চলে এসেছেন বাংলায়, মিশন হচ্ছে নাকি 2026, যার জন্য কালকে কলকাতায় নামতেই 2 ঘন্টার বৈঠকে ক্লাস নিয়েছেন নিজের রাজ্যের নেতৃত্বদের নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন অমিত মালভিয়া থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সুনীল বনসল, উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, এর মতো একের পর এক ফেস যারা নাকি বলছেন যে আমরা বিজেপি বাট নট ফর সেল, এরকম কথাও সামনে আসছে, যাদেরকে নিয়ে 2 ঘন্টা বৈঠক করা হয়েছে। আর বৈঠকের মধ্যে আলোচনার বিষয় তো অতি অবশ্যই প্রার্থী ছিল, কিন্তু তার পাশাপাশি মতুয়া এবং এসআইআর কে নিয়েও চর্চা হয়েছে, যেখানে আরএসএস অর্থাৎ সংঘকে সমানভাবে গুরুত্ব দিয়ে বিজেপি এবার 2026-এর রণকৌশল তৈরি করছে। আর আজই সংঘের সাথে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ, বুধবার দিন বসতে চলেছেন সায়েন্স সিটিতে কলকাতার বুথ কর্মীদের নিয়ে বৈঠকে। তার মানে রণকৌশল তৈরি করার জন্য অমিত শাহ যে বঙ্গ সফরে এসেছেন সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে 3 দিন বাংলায় সময় দিচ্ছেন, এখান থেকে এটা বোঝার আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস তো না হয় একটি রাজ্যে রয়েছে, তারা 100% তো দেবেই। আর এখন তো এমন অবস্থা, ভোটে লড়ার কোনো টপিক নেই, তো 100%ই দেবে। কিন্তু আমরা এটাও দেখছি যে এইবার অন্যান্য যে সমস্ত রাজ্যে ইলেকশন রয়েছে সেখানে তো নজর রয়েছে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টির, কিন্তু কলকাতার দিকেও একটু এক্সট্রা নজরদারি তো দিচ্ছে। আর এর কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিই, প্রার্থী বাছাই নিয়ে
আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেও বলতেন যে বিজেপির সব থেকে বেশি প্রবলেম হচ্ছে এদের প্রার্থী নেই, এনাদের নেতা নেই, অথচ ভোট রয়েছে। আর এটাকেই কোথাও না কোথাও অমিত শাহ নিজেদের পজিটিভ পয়েন্ট হিসেবে দেখছেন যে আমাদের সংগঠন না থাকতেও, আমাদের সঠিক প্রার্থী না থাকতেও মানুষ আমাদেরকে বেছে নিচ্ছে, মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। তো এইবার যদি আমরা প্রার্থীর ব্যাপারটাতে একটু ফোকাস করি তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট আমরা করতে পারি। এবার রেজাল্ট কেমন করবে, কি করবে, সেটা তো অতি অবশ্যই সাধারণ মানুষের ব্যাপার। সাধারণ মানুষ যাকে ডিসাইড করবে সেদিকেই যাবে। কিন্তু আপাততর জন্য ভোট প্রস্তুতিতে জোর দিচ্ছে বিজেপি, যেখানে 294টি আসনে প্রার্থী কে হতে পারে তার জন্য 1000-এর বেশি বায়োডাটা অলরেডি জমা পড়ে গেছে। আমি কিছুদিন আগে একটা খবর দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল বিজেপির প্রার্থী হতে নাকি কেউ ইন্টারেস্টেড না, অথচ ইনফরমেশন এটা যে হাজার হাজার বায়োডেটা জমা পড়েছে যারা বিজেপির প্রার্থী হতে ইচ্ছুক রয়েছে। সেই কারণে প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক, যার নাম হচ্ছে ভূপেন্দ্র যাদব, এবং তার সহকারী যিনি হচ্ছেন প্রাক্তন ত্রিপুরার সিএম ছিলেন বিপ্লব দেব, যিনি এখন সহকারী এখানে ইলেকশনের কাজ সম্পূর্ণরূপে দেখছেন, ওনারা মিলে প্রতি সপ্তাহে একটাই বিষয় আলোচনা করছেন, সেটা হচ্ছে প্রার্থী আমাদেরকে সঠিকভাবে বেছে নিতে হবে। প্রার্থী সংক্রান্ত বিষয় ডিটেলসে আলোচনা চলছে। আর এইবার অমিত শাহ যবে থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন তবে থেকে বেশ কিছু প্রাইভেট সংস্থা এবং বেশ কিছু সংস্থার মাধ্যমে বাস্তব চিত্র কি সেটারই সার্ভে অলরেডি করানো স্টার্ট করে দিয়েছেন, যার মাধ্যমে বেঙ্গলের রেজাল্ট কি হতে পারে তার আঁচ লাগানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, বেশ কিছু বিধায়ককে পর্যন্ত বাদের তালিকায় ফেলা হয়েছে, অর্থাৎ তাদেরকে আর টিকিট দেওয়া যাবে না। বিধায়ক হয়ে তাদের কাজ শুধু কলকাতাতেই হয়ে যাচ্ছে, নিজের এরিয়া বাদ দিয়ে বিভিন্ন জায়গায় তারা দৌড়ে বেড়াচ্ছে। সেই কারণে বেশ কিছু বিধানসভাকে টার্গেট করে, বেশ কিছু বিধায়ককে টার্গেট করে পরিবর্তন করারও চিন্তা ভাবনা করছে বিজেপি, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, ডাবগ্রাম ফুলবাড়ি, ফাঁসি দেওয়া, গাজল, ইংরেজ বাজার, কালিয়াগঞ্জ। এখানকার বিধায়কদেরকে চেঞ্জ করা হতে পারে। ইনফ্যাক্ট এটাও সামনে আসছে যে বাদের তালিকায় থাকতে পারে কল্যাণী, পূর্ব মেদিনীপুর, খেজুরি এবং কাঁথি উত্তরের বেশ কিছু বিধায়ক। বহরমপুরের বিজেপির যিনি রয়েছেন বিধায়ক এমএলএ সুব্রত মৈত্র, ওনারও টিকিট বদল করা হতে পারে, অর্থাৎ প্রার্থী বদল করা হতে পারে। চর্চায় রয়েছেন একজন চিকিৎসক এবং চলচ্চিত্র জগতের বেশ পরিচিত মুখ, যাকে নিয়ে চিন্তা ভাবনা বিজেপি মহলে কিন্তু অলরেডি চলছে। বনগাঁ দক্ষিণের বিধায়ক যিনি রয়েছেন স্বপন মজুমদার, ওনার আসনকে বদল করে হাবড়া করা হতে পারে। দিলীপ ঘোষ পর্যন্ত জানিয়ে দিয়েছেন টিএমসি কে যে আই এম নট ফর সেল। অনেক হাওয়া দেওয়া হলো, অনেক কথা বলা হলো, অনেক জল গড়ালো, কিন্তু তারপর জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ নিজেই খড়গপুর থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন এবং সম্ভবত খড়গপুর থেকে দিলীপ ঘোষকে দাঁড় করানো হতে পারে। নিজের দলের প্রোটোকল ব্রেক করে জানা যাচ্ছে যে বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, তিনি নিজেও চাইছেন একটি সেফ সিট থেকে লড়াই দেওয়ার কথা, তিনি নিজেও ভাবছেন এবং এরকম ভাবে বিজেপিরও অন্দরমহল থেকে বেশ কিছু ইচ্ছে প্রকাশ করা হচ্ছে। ওই যে হাজার হাজার প্রার্থীর কথা বললাম, বেশ কিছু ইচ্ছে প্রকাশ করা হচ্ছে যে আমরা বিজেপির লোগোতে লড়াই দিতে চাই। জগদ্দল এবং শান্তিপুরে আপনারা দেখতে চলেছেন নতুন মুখ। ভাটপাড়ার বিধায়ক পবন সিং, ওনাকে চেঞ্জ করে অর্জুন সিংকে দেওয়া হবে এবং তারপর জানা যাচ্ছে যে পবন সিংকে অন্য কোনো সিট থেকে টিকিট দেওয়া হতে পারে। অর্থাৎ এটাও পুরোপুরি একটি চর্চার বিষয় যে এইবার ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে চেঞ্জ করে অর্জুন সিংকে দেওয়া হতে পারে। উত্তর কলকাতা থেকে তাপস রায়ের নাম চর্চায় রয়েছে, বরানগর থেকে সজল ঘোষের নাম চর্চায় রয়েছে, ব্যারাকপুর থেকে কৌস্তব বাগচিকে প্রার্থী করা হবে কিনা সেই নামটিও কিন্তু চর্চায় রয়েছে। আর হুগলির যে কোনো সিট থেকে লকেট চ্যাটার্জিও নিজের ইচ্ছে প্রকাশ করেছেন যে আমি আবারও লড়তে চাই, বিজেপির টিকিটে আবারও লড়াই করতে চাই। তো এই যে পুরো একটি সমীক্ষা চলছে, অর্থাৎ প্রার্থী নিয়ে বলতে পারেন পুরো হজর অলব, মানে কাকে টিকিট দেব, কাকে দেব না, কাকে প্রার্থী করব, কাকে করব না, এই চিন্তায় একটি বড় সড়ো বৈঠক কিন্তু অলরেডি ইতিমধ্যে চলতে শুরু হয়েছে, যেটা ভালো ব্যাপার আমরা দেখতে পারি। যেটা কি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি যে ক্ষেত্রে সব সময় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে, তো এইবার আমরা দেখতে পারি যে বিজেপির দিক থেকে নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতেই সময় অনুযায়ী পরিস্থিতি বোঝার
চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবার দেখার বিষয় হচ্ছে এটা, মানে আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা আর কি বুঝি টিকিটের ব্যাপারে। এখন দেখার বিষয় হচ্ছে যে কতটা সঠিকভাবে টিকিট বিতরণ করা হয়, নাকি আবারও কিছু ম্যানিপুলেশন এবং সেই আগে যা ছিল যাকে তাই সেই একই রকম ভাবে চলে, সেটাই দেখার বিষয়। কিন্তু তারপরেও আমি একটা কমেন্ট তো করবো, সেটা হচ্ছে এইবারের ইলেকশন কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা প্রত্যেকটা মানুষই দেখবে যে কি হয়। কারণ অমিত শাহ একই কথা বলছেন যে ভোটার আছে, শুধু প্রার্থী ঠিক করতে হবে। যাই হোক, সেটা আমরা দেখতে পারবো টিকিট অ্যানাউন্সমেন্টের পর, তালিকা প্রকাশ হওয়ার পর, কারণ আর মোটামুটি 1 মাস পর ভোটের দামামা কিন্তু বেজে যাবে, যেখানে অলরেডি প্রচার স্টার্ট হয়ে গেছে। কিন্তু তার আগে আমি বেশ কিছু কাজের কথাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর যেটা অত্যন্ত তথ্য ভিত্তিক হবে। তো প্রথমেই একটি ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, তারপর যাব ডিটেলসে। भारत सरकार पूरे देश में इंफ्रास्ट्रक्चर के डेवलपमेंट के लिए बहुत सारे काम कर रही है। अगर भारत सरकार का पक्षपाती कामकाज का तरीका होता तो वो तमिलनाडु को भी अप्लाई हो सकता था, तेलंगाना को भी अप्लाई हो सकता था, और हर राज्य को अप्लाई हो सकता था। सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं। सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? क्योंकि मेट्रो हवा में नहीं चल सकता, भूमि चाहिए। भूमि पर जो एंक्रोचमेंट है वो खाली कराने का काम राज्य सरकार का है। यहां भारत सरकार जो भी योजना लाए, इसका विरोध करना, ये मानसिकता से सरकार चल रही है, जो बंगाल का भी भला नहीं कर रही है, देश का भी भला कर रही है। क्यों तमिलनाडु की मेट्रो में प्रॉब्लम नहीं हो रहा है? क्यों तेलंगाना की मेट्रो में प्रॉब्लम नहीं हो रहा है? यूपी में लखनऊ में मेट्रो तब लगी जब अखिलेश जी मुख्यमंत्री थे, वहां पर भी प्रॉब्लम नहीं हुआ। আজকাল কি হয়ে গেছে বলুন তো, যে আমরা না মেন্টালি এরকম ভেবে নিয়েছি কিছু মানুষের জন্য, মমতা ব্যানার্জির ভাটের বক্তব্য শুনতে শুনতে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা স্কিপ করে যাই, বা যখন কেউ লজিক্যাল কথা বলে তখন সেটা আমরা কোথাও না কোথাও এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি, যে ভাই এত সিরিয়াস আলোচনা কে শুনবে। কিন্তু এটা শোনার মতোই ছিল। এখানে অমিত শাহ বললেন যে মেট্রো রেলের প্রকল্প নিয়ে, মেট্রো কার দরকার, আমার আপনারই তো দরকার। ভাই রাজ্যে রাজনীতি হবে, নেতারা বিভিন্ন বক্তব্য রাখবে, এটা হয়ে থাকবে। কিন্তু মমতা ব্যানার্জির মতো যদি 24 ঘন্টা রাজনীতি করতে থাকতেন, তাহলে আমাদের দেশের কোনো কাজ হতো না। এখানে বোঝার আছে যেটাকে নিয়ে অমিত শাহ বললেন যে কই তামিলনাড়ুতে প্রবলেম হচ্ছে না, কই তেলেঙ্গানাতে মেট্রো নিয়ে প্রবলেম হচ্ছে না, সমস্ত প্রবলেম গিয়ে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? পশ্চিমবঙ্গ যেখানে ঘুষপেটি নিয়ে একটা বড় প্রবলেম, কি না তো যখন বর্ডার ফেন্সিং এর কাজ করতে চাইছে তো রাজ্য সরকার জায়গা দিচ্ছে না। এইবার তো বড় কথা সামনে চলে এলো, অমিত শাহ যখন বললেন যে মেট্রোর প্রকল্পের কাজ পর্যন্ত রাজ্য সরকার করতে দিতে চাইছে না। তার মানে এখানে ইন্টেনশনের প্রবলেম, কি না তো মমতা ব্যানার্জির ক্রেডিট অন্য কেউ যেন খেয়ে না নেয়। এখন বিষয়টা বোঝার আছে। রিসেন্ট হাইকোর্ট থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে চিংড়িঘাটা মেট্রোর যে কাজ অসম্পূর্ণ রয়েছে সেটাকে 15 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতেই হবে, এবং রাজ্যের মনোভাবের প্রতি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। হাইকোর্ট তো বিজেপির কেনা নয়। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি ছিল। দীর্ঘদিন ধরে মামলা চলেছে, একাধিক পক্ষকে আলোচনা করার সময় দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকারের ইন্টেনশন হচ্ছে যে আমরা কাজ করতে দেব না। ভাই দিল্লিতে মাকড়সার জালের মতো মেট্রো ছেয়ে গেছে, সেখানে কলকাতা আমাদের সব থেকে পুরনো মেট্রো সিটি হওয়ার পরেও এখনো আমরা অনেক পিছিয়ে। সামান্য একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এই চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজ দ্রুত শেষ করার জন্য এবার কলকাতা হাইকোর্টকে বড় পদক্ষেপ নিতে হয়েছে। নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে মেট্রো রেলের বকেয়া কাজ সম্পূর্ণ করতেই হবে। শুধু তাই নয়, 6 জানুয়ারির মধ্যে রাজ্য এবং ট্রাফিক পুলিশকে নিয়ে জানাতে হবে যে কবে কবে রাস্তা বন্ধ করে কাজ করতে দেওয়া হবে। সময় রাজ্য সরকারকে কম দেওয়া হয়নি ভাই। যে সংস্থা কাজ করবে, মেট্রোর যে লোকজন কাজ করবে, তাদের সাথে ভারত সরকার কোঅপারেট করতে আসবে না, প্রধানমন্ত্রী চলে আসবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসবে না, রেলমন্ত্রী চলে আসবে না। কাজ কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে, মমতা ব্যানার্জিকেই করতে হবে। অর্থাৎ কি কাজ? জমি অধিগ্রহণের কাজ। মেট্রো সত্যি হাওয়াতে চলে না। জমি অধিগ্রহণের কাজ, স্থানীয় সমস্যার দিকে দেখতে হবে, এবং প্রশাসনিক মঞ্জুরের যে সমস্ত ব্যাপার সেগুলো রাজ্য সরকারকেই দেখতে হবে। এবং সামান্য একটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদেরকে চিংড়িঘাটা মেট্রো স্টেশনকে নিয়ে। এটাকে নিয়ে 4 সেপ্টেম্বর একবার সব পক্ষের বৈঠক হয়েছে। বৈঠকে রাজ্য সরকার স্যাটিসফাইড না।
দ্বিতীয়বার বৈঠক ডাকা হলো 17 ডিসেম্বর, বৈঠক হয়েছে, বৈঠকে রাজ্য সরকার স্যাটিসফাইড না। ভাই আপনি সন্তুষ্ট কিভাবে হবেন? মানে ভগবান সন্তুষ্ট হবে কিন্তু আমাদের রাজ্য সরকার সন্তুষ্ট হয় না। সেই কারণে রাজ্যের যখন এই মামলাটি এবার হাইকোর্টে যখন উঠেছে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানাচ্ছেন যে না না ডিসেম্বর মাসে কাজ করা যাবে না, ডিসেম্বরের উইক থেকেই তো এখন ফেস্টিভ সিজন স্টার্ট হবে, তো এই ফেস্টিভ সিজনটা আমরা বাদ দিই এবং তারপর তো আবার গঙ্গাসাগর মেলা আছে, তো এই যে 12 মাসে 13 পার্বণ এ তো বাংলায় লেগেই থাকবে, তাহলে কাজ করা যাবে না? আমরা বাকি সবই করে থাকি যেটা মমতা ব্যানার্জি করে থাকছেন। তো এই নিয়ে আমি কি বলবো, কমেন্ট করব। হাইকোর্ট থেকে কমেন্ট করা হয়েছে, বিচারপতি নিজের মুখে বলছেন যে রাজ্য সরকারের মনোভাব অত্যন্ত অসন্তোষজনক, যেখানে উৎসবের মরশুম শুরু হবে এটা কোনো অজুহাত নয়। বলছেন যে বারবার নির্দেশ দেওয়ার পরেও কোনোভাবেই রাজ্য সরকার কাজ করতে চাইছে না, বারবার নির্দেশ দেওয়ার পরেও রাজ্য সরকার কাজ করতে চাইছে না। তো এইবার আমরা বাধ্য হলাম কড়া সিদ্ধান্ত নিতে, সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারির মধ্যে এই চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজ কমপ্লিট করতেই হবে। দীর্ঘদিন ধরে বাকি ছিল জমি অধিগ্রহণের জন্য গৌরী কিশোর ঘোষ মেট্রো স্টেশন থেকে শুরু করে বেলেঘাটা, ঋত্বিক ঘটক, এরকম প্রচুর মেট্রো স্টেশনের কাজ রয়েছে যেগুলো ভারত সরকার করতে চাইলেও রাজ্য সরকার জমি নাকি অধিগ্রহণ করে উঠতে পারছে না। তাহলে ডেভেলপমেন্টের কাজে আপনি নেই, মানে কাজের কাজে আপনি নেই, আপনি বাকি কাজে রয়েছেন। ভাই মাইকের কাজ কেন দল দেখছে না? এসআইআর ঠিকভাবে হচ্ছে না, তাহলে এই তামাশাই আমরা দেখি। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।